সেই মাওবাদীদের তরফ থেকে তখন মাইকে ঘোষণা করলেন, না আমরা মাওবাদীরা আমরা নিঃস্বার্থভাবে আসিনি, আমরা রাজনৈতিক স্বার্থে এসেছি, হ্যাঁ রাজনৈতিক সংগঠন করতে আমরা এসেছি। তারা তো নিজেরা আলাদা মিছিল করেছে, মিটিং করেছে, তারা বলছে যে আমরা মাওবাদী, প্রকাশ্যে তো তারা মিটিং করেছে যে আমরা এখানে সংগঠন করতে আসছি, আপনাদের রক্ষা করতে আসছি, অনেক কিছু বলেছে। এবং মাওবাদীকে আমরা লক্ষ্য পড়েছে তো, আছে তো এখানে, তো বাস্তব তো কারখানা তাদের ধরা পড়লো দুটো, যে যেখানে আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হতো, হ্যাঁ প্রকৃত সেগুলো তো গুছিয়ে গেছে, সরকার ইনকোয়ারি করে তাদের বাস্তব তুলে নিয়ে গেল। তো এখন মমতা যত ঢাকা দেবো না কেন, এটা প্রমাণ হয়ে গেল সর্বভারতে, বিশ্বের কাছে। এবং কংগ্রেস এই যত ঢাকা তো এখানে পশ্চিমবাংলার নেতৃত্ব, এটা তো বিশ্বের কাছে বা ভারতবর্ষের কাছে তো আর ঢাকা পড়বে না, বাস্তব। মাওবাদী বলতে ওরা কলকাতা থেকে আসতো অনেক মেয়ে এবং ছেলেরা, এসে শুধু আমার বাড়িতে না, ওই প্রবীর মনোর কোনো, ঝন্টু মনোর কোনো, প্রত্যেকের বাড়িতে জিজ্ঞেস করুন যে আপনাদের বাড়িতে কোনো লোক খেত? তারা খেলো কেন? তারা ওই আন্দোলনে সামিল, মানে আমি তোমাদের সঙ্গে আন্দোলন করব। কি আন্দোলনে কি করতো? না তারা তো মানে অস্ত্র শিক্ষা বা প্রশিক্ষণ দিত। অস্ত্র শিক্ষা আমরা শিখিনি, ওরা প্রশিক্ষণ দিত শুনেছি, ওটুকু দেখি না। তো ওরা যে কি কখন এসে কোথায় থাকে, আমাদের বাড়িতেও খেয়েছি, যে আজকে তোমার বাড়িতে দুজন খাবে, কেন এটা কারা বলে দিত? ওরাই বলবে। না আজ এই যে আপনার বাড়িতে দুজন খাবে, সেটা কারা বলতো? ওরা বলতো, ওই যে নারায়ণ বলে আগে থেকে আসছে, ওই বলে দিত। আচ্ছা, ওকে রেখে না এটা কে, না এটা ইউনিভার্সিটি থেকে এসছে ওরা, আর এরা কে, না এরা বুদ্ধিজীবী আসছে, 7-8 জন করে ঢুকে যাবে, গিয়া ওরা বাজারে মিটিং করতো। বাজারেও মিটিং করতো, এখানে আমাদের বড় রাস্তার উপরে বসেও ওরা যখন কথা বলবে আমাদের স্থানীয় লোক কাউকে যেতে দেবে। গোলপাড়ার এক প্রান্তে পরিত্যক্ত বাড়িতে তৈরি হয়েছিল অস্ত্র কারখানা। কেন্দ্রীয় বাহিনী এখানে মাটির নিচ থেকে নানা অস্ত্র এবং অস্ত্র বানাবার সরঞ্জাম খুঁজে পায়। মাওবাদীরা সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্কটা ছিল বলতে মানে দুধে ভাতে। ওই যত ঢুকেছে, যত মিডিয়াগুলো ঢুকেছে, যত সুশীল সমাজ ঢুকেছে, যত নাট্য শিল্পী, লেখক, হচ্ছে আমরা মেধা পাটেকরের কাছ থেকে আরম্ভ করে মহাশ্বেতা দেবী, প্রত্যেকেই মানে এখানে উত্তেজনা ছড়িয়ে মানুষকে উত্তেজনার পথে এগিয়ে দিয়েছে। কে দেয়নি? কে মাওবাদীদের নিয়ে আসেনি? মাওবাদীরা তাই মাওবাদীদের আনা হয়েছে গাড়ির পিছনে পিছনে, 10টা গাড়ি ঢুকছে, এক মহাশ্বেতা দেবী আছেন, আমি কথার কথা বলছি, পেছনে আর 5টা গাড়ি আছে, আর 5টা গাড়ির লোকগুলো এসে তো নামলো, যাওয়ার সময় কজন গেল? এটা কি না হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র, এটা কি না কেরল থেকে আসছে মানে সাহায্যার্থী, ওখানে কি না মুক্ত হস্তে দান করতে আসছে আনন্দমার্গে, এখান থেকে কি না যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, এই সমস্ত আসছে। আসছে 100 জন, যাওয়ার সময় দেখা যাচ্ছে যে 10 জন, বাকি 90 জন গেল কোথায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে গাড়ির পিছনে, একই মঞ্চে গান করলেন, তিনি নেমে গেলেন, তারপরে নামলো কে না রাজনৈতিক দলের নেতা, তারপরে কে না ওই নিষিদ্ধ সংগঠনের নেতা, মাওবাদীর নেতা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে 11 মাসের সন্ত্রাস, আতঙ্ক, লুটতরাজের পর অবশেষে 11ই নভেম্বর সন্ত্রাস মুক্ত হয় নন্দীগ্রাম। 11 মাস পরে ত্রাণ শিবির থেকে ঘরে ফেরেন হাজার হাজার ঘর ছাড়া মানুষ। শঙ্কর সামন্ত, সুনিতা মণ্ডল, দিলীপ মণ্ডল, মানস মণ্ডল, বাপন পাত্র, তুষার সাউ সহ 29 জন সিপিএম এর কর্মী ও সমর্থকদের প্রাণের বিনিময়ে অবশেষে নন্দীগ্রামে শান্তি আসে। আমি যে ছাড়ি দিয়া পারি আসি গো, কি করি আমি রইব বাচ্চা বাচ্চা ছেলে খেলিয়া, আজ 15 বছর গো। 8 নভেম্বর একজনকে আমাদের বাড়ির কিছুটা দূরে একজনকে রাস্তায় ফেলে কুপিয়ে করে বস্তায় আমাদের সামনে বস্তায় পুরে নিয়ে চলে আসছে, আর
এখানে ওটার ঘরটা হচ্ছে তোমার মহিষপুরের কাছাকাছি, একটা চা দোকানদার। সে মহিতোষ করুন নাকি নামটা ঠিক জানি, সে তাকে রাস্তায় ফেলে করে কুপিয়ে কুপিয়ে তাকে বস্তায় করে নিয়েছিল। আমাদের বলছে এটা কেডার। রানীচকের মোহন মণ্ডলকে প্রকাশ্যে গুলি করে টেনে নিয়ে যায় প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা। আজও তার লাশ খুঁজে পাওয়া যায়নি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা তার রাজনৈতিক দলবলের হাতে 11 মাসের সন্ত্রাস আর অত্যাচারের নির্মম অস্ত্র ছিল হাজার হাজার নারী বিগ্রহ এবং ধর্ষণের কাহিনী। যদিও মেডিকেল রিপোর্ট অনুযায়ী এর একটিরও সত্যতা প্রমাণ হয়নি। মমতা ব্যানার্জি ছিল আর অন্যান্য নেতৃত্ব ছিল, এরা মিটিং টিটিং করার পরে মা বোনদেরকে বলছে আপনাদের যে যাদের অসম্মান করেছে, যারা অসম্মান হয়েছেন তারা দাঁড়িয়ে পড়ুন। মেয়েরা তো কেউ উঠতেই যায়নি, তাহলে জানেনি কোনো উঠবে কিনা। বলছে তোমাদেরকে ক্ষতিপূরণ 1 লাখ 2 লাখ টাকা পেয়ে দেওয়া হবে, তোমাদের উঠতে অসুবিধা নাকি। তখন 2000-3000 মেয়ে উঠে পড়ছে, সব কাপড় টাপড় জড়িয়ে উঠে পড়ছে। দিদি একটু আসুন না, কথা বলতে হবে না কিছু। 2007 নভেম্বরে সাতেঙ্গাবাড়ির মীর আকবরের স্ত্রী আখরোজা বিবিকে সিপিএম সমর্থকরা ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তার 2 নাবালিকা মেয়ে আনোয়ারা ও মনসুরাকেও নাকি ধর্ষণ করা হয়। খুন করে সমুদ্রের জলে ভাসিয়ে দেবার কাহিনী প্রকাশ করে তৃণমূল। 2008 ফেব্রুয়ারি মাসে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে তাদের এক আত্মীয়র বাড়িতে 2 মেয়েকে পাওয়া যায়। ডাক্তারি পরীক্ষায় মা ও মেয়েরা ধর্ষিতা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে হাজারো বিবৃতি দেওয়ার পরও তৃণমূল নেতৃত্বের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কেন কথা বলতে চান না আখরোজা বিবি? আমার নেতা আসবে, নেতা যদি বলে হ্যাঁ বক্তব্য, আমাদের তাহেরের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন, যদি বলে সমস্ত বক্তব্য। তো এখানটা ক্যামেরা চালু করে কি ব্যাপারটা কি আমি কোনো ফোন লাগান। আপনি ফোন লাগান না, আমার লাগাবার কোনো প্রয়োজন নেই। আরে তিনি আপনার নেতা। শুনুন, আপনাদের কথাগুলো তো পেপারই পৌঁছয়, পেপারে তাহলে লোকজন জানে কি করে? তা আপনি যদি কথাই না বলেন, না, আমাদের ওসব কথা বলে কোনো লাভ নেই। লাভ নেই? না। তাহলে আপনাদের কথা লোকজন জানছে কি করে? আমাদের কথা সে কোষে শুভেন্দুবাবু যা কিছু আমাদের, তাহলে শুভেন্দু বাবু বলে দেবেন কি যে এখানে কি ঘটেছে, তাহলে বলুন। তার মানে এখানে কে কোন সংবাদপত্র কি কভার করবে, কে কোন চ্যানেল ঢুকবে, সেটা আপনারা বলে দেন। সেটা তার আমার নেতা যেটা অর্ডার করবে। কেন সেটা তো আমি আক্রোজা বিবির বিষয়ে কথা বলবো, আপনি আক্রোজা বিবির স্বামী নন। এখন দেখবেন আমি ওটাকে ভেঙে করে দেখাবো আপনাকে। ক্যামেরা ভেঙে দেবেন বলছেন, এটা কি দাদাগিরি নাকি? দাদাগিরি নাকি যে আপনি বলছেন ক্যামেরা ভেঙে দেবেন? দাদাগিরি কেন? আপনাকে তো বলছি না, সেটা তো আপনার সঙ্গে কথা বলার আগে আপনি জিতটা করছেন না। জিত করিনি, আমি বলছি আপনি তর্ক যেতে পারেন। ক্যামেরা ভেঙে ক্যামেরা ভেঙে দেবেন বলছেন কেন? করেছে আমাদের ক্যামেরা, সে যা করেছে তাকে বলুন, সেইটাই তাদের গিয়ে মারুন। আমাকে বলছেন কেন ক্যামেরা ভেঙে দেবেন? 1998 সালের মে মাসে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার চন্দনেশ্বর ব্লকে অশ্বত্থবেড়িয়া গ্রামের চম্পলা সর্দারের কথা মনে পড়ে? সিপিএম এর বিরুদ্ধে অভিযোগে বিরোধী নেত্রী উত্তাল করে তোলেন গোটা দেশ। চম্পলা সর্দারের মতন আরো একটা গল্প ফাঁদেন তৃণমূল নন্দীগ্রামে রাধারানী আড়িকে নিয়ে। 14 মার্চ 2007 পর ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাধারানী, যা মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়নি। 18 এপ্রিল 2008 আবার সিপিএম সমর্থকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রাধারানী। আমার নাম চিত্তরঞ্জন দাস। রাধারানী আড়ি কি হয়? আমার মেজুমে। রাধারানীর বাবা জানান যে 14 মার্চ 2007 তার মেয়ের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি। করে তার পিজিতে যখন গেছে ধরা পড়ে গেলে সর্বনাশ হবে আর কি রে, কিছু দেখাতে পারবে না। তখন তার ভাই বলে ঠিক আছে যাও। 18 এপ্রিলও তাদের বাড়িতেই ছিলেন রাধারানী। সেদিন যে গেল ওটা আমার বাড়িতে ছিল। পুরো ঘটনাটাই স্রেফ মিথ্যে বলে উড়িয়ে দেন রাধারানীর বাবা। কলকাতার SSKM হাসপাতালে নানান পরীক্ষার পর মেডিকেল রিপোর্টে জানা গেছে রাধারানী আড়ির ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে আমি কিছুক্ষণ আগেই পেয়েছি, তাতে ইন্টারনাল এক্সামিনেশনে ক্লিয়ার কাট ওনারা বলেছেন যে দ্যার ইজ নো এনি সাইন ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভেলস দ্যাট যে তাকে রেপ করা হয়েছিল।
চ্যাংড়ামো হচ্ছে, আমরা কেউ কিছু বুঝি না। এখন কি করে দেখানো যায় যে উনি রেপ হননি, উনি হয়েছেন আলবাত হয়েছেন। চম্পলা সর্দারের ধর্ষণের মিথ্যে অভিযোগে অভিযুক্ত 5 জন সিপিআইএম সমর্থক 2 বছর বাদে নিরপরাধ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তাদের পরিবার সেই 2 বছর কিভাবে বেঁচেছিলেন সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। যেমন আসে না এশারুল বিবি, ফাতেমা বিবিদের কথা। তবু রাজনৈতিক লড়াইয়ে বিপর্যস্ত বিরোধী দল বারবার ছুঁড়ে দেন এই নারী নির্যাতনের মিথ্যে অভিযোগ। বারবার ষড়যন্ত্র, বারবার আক্রমণ, চারিদিকে মিথ্যে আর গুজবের বিষ। চক্রান্তকারী শক্তি লুটছে তার ফায়দা। এখনো মানুষ আক্রান্ত, এখনো মানুষ বিভ্রান্ত, তবু শেষ জবাব দেবে মানুষই। আমাদের চোখে জলে আগুনের দৃষ্টি, আমরা জবাব দিই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি, আমাদের বেছে নিতে হয় না ভ্রান্তি, আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি। আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর নয় মায়েদের শিশুদের কান্না, আর না আর না আর না, রক্ত কি ধ্বংস কি যুদ্ধ, আর না।